হ্যালো, গুড ইভিনিং। শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। শুভ নববর্ষ আজ। তো চল আমরা আমাদের যে চ্যাপ্টারটা পড়া চলছিল, আমরা কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড ইকুয়েশনস বলে যে চ্যাপ্টারটা ছিল তার অনেকগুলো পার্ট আমরা করিয়েছি। চল আজকে আরো কয়েকটা জিনিস নিয়ে ডিসকাস করি। দেখ যে আমরা স্টার্ট করছি। আমরা প্রথম ক্লাসটা আমরা কেমিক্যাল রিয়াকশনের বেশ কিছু এক্সাম্পল এবং অ্যাক্টিভিটি এগুলো নিয়ে ডিসকাস করেছি। কেমিক্যাল রিয়াকশনের টার্মিওলজিগুলো বলেছি, ব্যালেন্সিং করা এবং রিয়াকশনকে মোর ইনফরমেটিভ করার জন্য যেটা ব্যালেন্সড ইকুয়েশন থেকে কি কি ইন্টারপ্রিট করা যায় সেগুলো বলেছি। এবার আজকে আমরা পড়বো সেটা হচ্ছে এটা, ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন উইথ ইকুয়েশনস অ্যান্ড এক্সাম্পলস। দেখি কেমিক্যাল রিয়াকশন কিন্তু অনেক রকম টাইপের হয়, একরকম টাইপের হয় না। মোড অফ দ্য রিয়াকশন মে বি ডিফারেন্ট, বিভিন্ন রকমের কেমিক্যাল রিয়াকশন হতে পারে, সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। কত রকমের কেমিক্যাল রিয়াকশন হতে পারে উইথ এক্সাম্পল। তো চল, এছাড়াও রেডক্স রিয়াকশন আর some examples of oxidation in daily life, ডেলি লাইফে অক্সিডেশন। 1 মিনিট একটু ওয়েট করতো, 1 মিনিট আমি আসছি, 1 মিনিট।
ঠিক আছে, এসে গেছি। আচ্ছা, তো আমরা এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো নিয়ে আজকে স্টাডি করব। তো চল স্টার্ট করা যাক। প্রথমে দেখ, আমরা আজকে পড়তে চাইছি সেটা হচ্ছে টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। কত রকমের কেমিক্যাল রিয়াকশন আছে, এখানে কয়েকটা দেয়া রয়েছে। এছাড়াও আমি আরো কয়েকটা বলবো, যেরকম কম্বিনেশন রিয়াকশন, সিঙ্গেল রিপ্লেসমেন্ট রিয়াকশন, ডাবল রিপ্লেসমেন্ট রিয়াকশন, ডিকম্পোজিশন রিয়াকশন, কম্বাসন রিয়াকশন, আরো পরে পড়ানো হবে রেডক্স রিয়াকশন, এই সমস্ত রয়েছে। তো এই কেমিক্যাল রিয়াকশন, তাদের টাইপগুলো প্রত্যেকটা টাইপের এক্সাম্পল সহকারে বুঝতে হবে, কারণ আমাদের পরীক্ষার সময় একটা কোশ্চেন রিয়াকশন তুলে দিয়ে জিজ্ঞাসা করে যে বলো যে এটা কি টাইপের রিয়াকশন, কোন ক্যাটেগরি রিয়াকশন। তো সেই কারণে আমাদের এটা খুবই জরুরি যে ঠিকঠাক করে রিয়াকশনগুলোকে বোঝা। তো ফার্স্ট দেখ, কেমিক্যাল রিয়াকশন মানে কি। দেখ, রিয়াক্ট্যান্ট যখন প্রোডাক্টে যায়, সেখানে কি হয় না, সাম বন্ডস আর ব্রোকেন, কিছু বন্ড ভাঙে, আবার নিউ বন্ডস আর ফর্ম। যেমন ধর H2 আর I2 রিয়াকশন করে HI তৈরি হলো, তাহলে কি হলো না, H I এই বন্ডগুলো ভাঙলো, H এবার H আর I এর মধ্যে কিন্তু নিউ বন্ড ফরমেশন হলো। তাহলে আলটিমেটলি কিন্তু কেমিক্যাল রিয়াকশন মানেই হচ্ছে সেখানে কিছু বন্ড ব্রেক করবে and making of the bond between atoms to produce a new substance about which we'll study the next upcoming chapter. পরের যে চ্যাপ্টার রয়েছে, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি এবং ইনঅর্গানিকের যে আরও যে চ্যাপ্টার রয়েছে, সেই সব চ্যাপ্টারে কিন্তু আমরা এই বন্ড ব্রেকিং এবং বন্ড মেকিং প্রসেস সম্পর্কেই কিন্তু আমরা পড়তে থাকবো। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেই জন্যে কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন চ্যাপ্টারটা আমাদের কাছে খুবই দরকারি, ওই একটাই কারণে যে সেখানে কিন্তু আমাদের অনেক রিয়াকশনের প্রসেস সম্পর্কে জানতে হবে, যেগুলো আমাদের আপকামিং চ্যাপ্টারগুলোতে লাগবে, অন্য চ্যাপ্টারগুলোতেও তার অ্যাপ্লিকেশন রয়েছে। তো আমরা চল প্রথমে এই কত রকমের রিয়াকশন আছে তাদের একটু আউটলাইনটা দেখে নিই। আউটলাইন মানে হচ্ছে যে মোটামুটি একটা ওভারঅল একটা আইডিয়া করে নিই। তো সেই ওভারঅল আইডিয়াটা আমরা করছি। চল ওভারঅল আইডিয়া করতে গিয়ে আমরা একটা ছবি দেখাচ্ছি। দেখ, যে কোনো রিয়াকশন মানেই কি না, সেখানে কিছু বন্ড ভাঙছে, যে কথা আমি আগেও বলেছি যে হাইড্রোজেন অক্সিজেন রিয়াকশন করে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন বন্ড ভেঙেছে, অক্সিজেন বন্ড ভেঙেছে, এগুলো হচ্ছে বন্ড ব্রেকিং। আর এই যে অক্সিজেন হাইড্রোজেন বন্ড ফর্মস,
তো সবসময়তেই কিন্তু বন্ড ব্রেকিং এবং বন্ড ফর্মেশন হচ্ছে। হাইড্রোজেন অক্সিজেন যখন রিয়াকশন করছে তার থেকে ওয়াটার তৈরি হচ্ছে, এটা হচ্ছে মূল কথা। এবারে দেখ যে এরকম কত রকম ভাবে বন্ড ব্রেকিং বন্ড ফর্মেশন হতে পারে, টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন। তো দেখ, প্রথমে আমরা একটা কেমিক্যাল রিয়াকশন দেখতে পাচ্ছি, সেখানে কি না, এটা হচ্ছে একটা কম্বিনেশন রিয়াকশন। দেখ, এ আছে, বি আছে, এ আর বি একসাথে কম্বাইন হলো, তো কম্বাইন করে কিন্তু এ বি বলে কম্পাউন্ডটা তৈরি হলো। এই ধরনের রিয়াকশনকে কি বলে না, কম্বিনেশন রিয়াকশন। কম্বিনেশন রিয়াকশন অর সিনথেসিস রিয়াকশন, এই ধরনের রিয়াকশন যেখানে কিনা দুটো আলাদা আলাদা মেটেরিয়াল কম্বাইন করে একটা সিঙ্গেল সাবস্ট্যান্সে কনভার্ট হচ্ছে, সিঙ্গেল সাবস্ট্যান্সে কনভার্ট। এ নিয়ে আমরা ডিটেলে আসবো পরে, কিন্তু আমরা জাস্ট দেখাচ্ছি এখন যে এটা হচ্ছে একটা টাইপের রিয়াকশন যেখানে এ আর বি থেকে এ বি তৈরি হচ্ছে। কিন্তু আবার উল্টোটাও হতে পারে, উল্টোটাও হতে পারে। এ বি ছিল, এ বি সেখানে ছিল, এ এবং বি একসাথে জুড়ে ছিল, ওর বন্ডটা ভেঙে এ প্লাস বি হচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি কি, ডিকম্পোজিশন রিয়াকশন। একে আমি বলছি ডিকম্পোজিশন রিয়াকশন, মানে ভেঙে যাচ্ছে এ আর বি, এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, এ আর বিতে কনভার্ট হয়ে যাচ্ছে। একে আমরা বলছি ডিকম্পোজিশন রিয়াকশন। তাহলে সিনথেসিস রিয়াকশনের জাস্ট উল্টো রিয়াকশনটাই হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। তাহলে এটাও আর একটা টাইপের রিয়াকশন যেটার কথা বললাম, ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন আবার অনেক রকম ভাবে হতে পারে, লাইট দিয়ে হতে পারে, হিট দিয়ে হতে পারে, অনেক রকম ভাবে আমরা এই ডিকম্পোজিশনটা করতে পারি, ডিকম্পোজিশন রিয়াকশন। তারপরে চল, তারপরে এখানে কি হচ্ছে না, এখানে দেখা যাচ্ছে যে সিঙ্গেল রিপ্লেসমেন্ট রিয়াকশন। সিঙ্গেল রিপ্লেসমেন্ট রিয়াকশন মানে, সিঙ্গেল রিপ্লেসমেন্ট রিয়াকশন মানে হচ্ছে যে সিটা যাচ্ছে গিয়ে বিটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছে, বিটাকে বের করে দিচ্ছে। তো এ বি রিয়াকশন করছে, সিটা এখানে এর সাথে জুড়ছে, বিটা বেরিয়ে যাচ্ছে, মানে সিটা বিকে রিপ্লেস করছে, এসি প্লাস বি তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে কি, সিঙ্গেল রিপ্লেসমেন্ট রিয়াকশন। এটা আর একটা টাইপের রিয়াকশন যেখানে কিনা রিপ্লেসড হচ্ছে কে না, এ বি থেকে বি কে রিপ্লেস করে দিচ্ছে সি দিয়ে। তো কিভাবে এটা সম্ভব না সম্ভব সেটা নিয়ে আমরা নিশ্চয়ই পরে বলবো, আরো ডিটেলে যাব, জাস্ট আমরা রিয়াকশনগুলো দেখাচ্ছি। নেক্সট হচ্ছে কি, এই রিয়াকশনটা ডাবল ডিসপ্লেসমেন্ট, মানে দুটোতেই ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখ যে আমরা কি করেছি না, এখানে এ বি ছিল, সিডি ছিল, কিন্তু কি হয়েছে না, সি যেরকম একে ডিসপ্লেস করেছে বিকে, সেরকম বিটা আবার এর সাথে জুড়েছে, মানে বিটা ওখান থেকে সিডি এর মধ্যে সি কে ডিসপ্লেস করেছে। তো আলটিমেটলি প্রোডাক্ট তৈরি হয়েছে এসি অ্যান্ড বিডি। তাহলে এটা হচ্ছে কি, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এটা আরো একটা টাইপের রিয়াকশন যেখানে ডাবল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এ বি থেকে বি বেরিয়ে যাচ্ছে, আবার সিডি থেকে সি বেরিয়ে যাচ্ছে, এসি বিডি অ্যাট এ টাইম দুটো কম্পাউন্ড তৈরি হচ্ছে। এটাও তাহলে আর একটা ডিফারেন্ট টাইপের রিয়াকশন হলো কিনা, আর একটা ডিফারেন্ট টাইপের রিয়াকশন হলো। এরপর দেখ যে
আমরা মোটামুটি রিয়াকশন সম্পর্কিত ব্যাপারটা এক্সাম্পলগুলো দিলাম। এক্সাম্পলগুলো মোরাললেস কি কি এক্সাম্পল আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবারে চল এই সমস্ত রিয়াকশনগুলো মোটামুটি আমরা 4টে টাইপের রিয়াকশন আমরা এখানে মূলত দেখলাম। আরও রিয়াকশন আমরা দেখব, কিন্তু মেনলি আমরা 4টে টাইপের রিয়াকশন দেখলাম। একটা কি? একটা হচ্ছে কম্বিনেশন রিয়াকশন, বা অনেকে বলে সিনথেসিস রিয়াকশন। আর একটা হচ্ছে কি? ডিকম্পোজিশন রিয়াকশন। আর একটা কি? সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট বলতে পারিস, রিপ্লেসমেন্ট বলতে পারিস, একই ব্যাপার। আর একটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তো এই 4টে টাইপের রিয়াকশন আমরা এখানে আপাতত দেখলাম। এছাড়াও রিডক্স রিয়াকশন আছে, নিউট্রালাইজেশন রিয়াকশন আছে, সেগুলো আমরা পরে ছোটখাটো ব্যাপার নিয়ে আলোচনা করব, কিন্তু আপাতত এই 4টে রিয়াকশন নিয়ে এবং তাদের ডিটেলটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো চল তাহলে আমরা যে 4টে রিয়াকশন দেখেছি, কম্বিনেশন, ডিকম্পোজিশন, ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট, এই 4টে রিয়াকশন এখন তোর চোখের সামনে রয়েছে। এই 4টে রিয়াকশন দেখেছি। এরপর চল, আচ্ছা, প্রথম হচ্ছে যে আমরা যে রিয়াকশনটা নিয়ে আলোচনা করব প্রথমে, সেটা হচ্ছে আমরা ফার্স্ট যে রিয়াকশনটা দেখেছিলাম সেই রিয়াকশনটা কি? সেই রিয়াকশনটা ছিল কম্বিনেশন রিয়াকশন। ফার্স্ট আমরা আলোচনা দেখেছি যে রিয়াকশনটা, সেটা হচ্ছে কম্বিনেশন রিয়াকশন। তো কম্বিনেশন রিয়াকশন ডিটেলে আমরা আসছি যে কম্বিনেশন রিয়াকশন কাকে বলে। কম্বিনেশন রিয়াকশন বলতে তুমি কি বোঝো? তো দেখ, কম্বিনেশন রিয়াকশন কাকে বলে? এ রিয়াকশন ইন হুইচ single product is formed from two or more reactant is known as combination reaction. রিয়াক্ট্যান্ট দুটো বা তিনটে হবে, ধর নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2 অ্যামোনিয়া, তাহলে এখানে তো প্রোডাক্ট একটাই, প্রোডাক্ট তো শুধুমাত্র অ্যামোনিয়াই, কিন্তু রিয়াক্ট্যান্ট দেখ এরা দুজনেই কিন্তু রিয়াক্ট্যান্ট। তার মানে টু অর মোর রিয়াক্ট্যান্ট সেটা দিয়ে যদি সিঙ্গেল প্রোডাক্ট হয়, একটাই মাত্র প্রোডাক্ট হয়, তাহলে সেটাকে আমি বলছি কি? কম্বিনেশন রিয়াকশন। মানে দুটো বা তিনটে রিয়াক্ট্যান্ট হতে হবে, কিন্তু প্রোডাক্ট হতে হবে একটাই। এমন ধরনের রিয়াকশনকে বলে কম্বিনেশন রিয়াকশন। কম্বিনেশন রিয়াকশন আমরা দেখছি এই দুটো জুড়ে গেল, জুড়ে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি করলো, H2 প্লাস Cl2, যেটা জুড়ে গিয়ে 2HCl, দুটো HCl তৈরি হয়ে গেছে, দুটো HCl তৈরি হচ্ছে। তাহলে হাইড্রোজেন ক্লোরিন রিয়াকশন করে দুটো HCl, হাইড্রোজেন আয়োডিন রিয়াকশন করে 2HI। এগুলোকে সিনথেসিস রিয়াকশনও বলে, বা কেউ বলতে পারে কম্বিনেশন রিয়াকশনও বলতে পারিস। সিনথেসিস বা কম্বিনেশন রিয়াকশন, এই দুটো হাইড্রোজেন আর ক্লোরিন জুড়ছে, জুড়ে HCl তৈরি করছে, তাহলে দুটো জুড়ে একটাই প্রোডাক্ট, একটাই হবে। রিয়াক্ট্যান্ট মেবি 2 or more, রিয়াক্ট্যান্ট 2 or more, কিন্তু প্রোডাক্ট 1, একটাই মাত্র প্রোডাক্ট হবে। এই ব্যাপারটা মনে রাখবি, সেক্ষেত্রে তাকে বলে কম্বিনেশন রিয়াকশন বা সিনথেসিস রিয়াকশন। কম্বিনেশন বা সিনথেসিস রিয়াকশন। এবারে দেখ, আমরা একটা অ্যাক্টিভিটি এখানে এনসিইআরটির বইতে যে অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিটা আমরা এখানে করছি। অ্যাক্টিভিটিতে কি বলা আছে চল আমরা একবার দেখে নিই এবং সেটা করে দেখাই।
অ্যাক্টিভিটিতে কি বলা আছে না, অ্যাক্টিভিটিতে বলা রয়েছে 1.4 অ্যাক্টিভিটি, টেক স্মল অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম অক্সাইড অর কুইক লাইম। ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে সিএও, এটাকে বলে কুইক লাইম। আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটাকে বলে স্লেক্ট লাইম। এটা মনে রাখবি কথা। আচ্ছা, স্লোলি অ্যাড ওয়াটার টু দিস, তাতে স্লোলি আমরা অ্যাড করব। এই যে ওয়াটার অ্যাড করা হয়েছে, এর মধ্যে ক্যালসিয়াম অক্সাইডও আছে, ওয়াটারও রয়েছে। এনসিইআরটি বইয়ের ছবি দেখতেই পাচ্ছিস। টাচ দ্য বিকার অ্যাজ শোন ইন ফিগার 1.3, এটা হচ্ছে 1.3 ফিগার। এতে হাত দিয়ে টাচ করা হচ্ছে, বিকারটাতে টাচ করা হচ্ছে। টাচ দ্য বিকার। ডু ইউ ফিল এনি চেঞ্জ ইন টেম্পারেচার? তুমি কি কোনো টেম্পারেচারে ফিল করছো? কিছু গরম তোমার মনে হচ্ছে, কোনো কিছু মনে হচ্ছে? তো দিস ইজ দ্য অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটা আমরা করতে চলেছি যে কিছু ক্যালসিয়াম অক্সাইড নেব বা কুইক লাইম নেব, একটা বিকারের মধ্যে কিছু জল ঢেলে দেবো, স্লোলি ওয়াটার অ্যাড করব, তারপরে বিকারটাকে আমরা টাচ করে দেখব যে কোনো রকম কোনো আমি হাতে কোনো ফিল করছি কিনা, টেম্পারেচার ইত্যাদি কোনো কিছু ফিল করছি কিনা সেটা আমরা দেখব। তো দেখ, এই কাজটাই আমরা করছি। তো এখানে কুইক লাইম রয়েছে, সাদা কুইক লাইম, হোয়াইট কালারের কুইক লাইম, এটা হচ্ছে কুইক লাইম। কুইক লাইম নেওয়া হলো, নিয়ে বিকারের মধ্যে রাখছি, খানিকটা কুইক লাইম রাখলাম। এবারে থার্মোমিটার একটা দিলাম, রেখে দিলাম থার্মোমিটার, গ্লাস রড, জলটা, এতে জল আছে, জল ঢালা হলো, এটা থেকে জল ঢালা হলো। তো এটা রিয়াকশান করে স্লেক্ট লাইম তৈরি হয়ে গেল, স্লেক্ট লাইম তৈরি হয়ে গেছে। এখানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়েছে। কুইক লাইমের মধ্যে জল দিলে স্লেক্ট লাইম বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়। অনেকটা সময় পেরিয়ে গেছে এবং মোটামুটি সবটাই রিয়াকশান করে গেছে এরকম মনে হচ্ছে। এটাকেই বলে লাইম ওয়াটার। উপরের যে জলটা, নিচে থিতিয়ে পড়েছে স্লেক্ট লাইম, এবং উপরের যে জলটা সেটা হচ্ছে লাইম ওয়াটার। এই লাইম ওয়াটার নিয়ে যদি আমি সেটা একটা কন্টেনারের মধ্যে রেখে গ্লাস টিউব দিয়ে আটকালাম, এবারে যদি আমি ওতে এয়ার পাঠাই, মানে কার্বন ডাই অক্সাইড, তাহলে কিন্তু লাইম ওয়াটার সেটা কিন্তু মিল্কি হয়ে যাবে, লাইম ওয়াটার কিন্তু টারবিড হয়ে যাবে। তো টোটাল ব্যাপারটা আমরা করলাম এইভাবে। কি করলাম না করলাম সেগুলো নিয়ে আমি তোকে বলছি। তো এইখানে প্রথম কথা হচ্ছে, কয়েকটা বিষয় আমি তোকে বলি, কয়েকটা বিষয় আমি এই রিয়াকশানটা সম্পর্কে বলছি, আমার কথা মন দিয়ে শোন। প্রথম কথা হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে আমি জল দিয়েছিলাম, দিতে কি হয়েছে না ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়েছে। প্লাস এই রিয়াকশানটা কিন্তু কি এক্সোথার্মিক রিয়াকশান। সো এক্সোথার্মিক রিয়াকশান মানে হিট লিবারেটেড, এখানে হিট লিবারেশন হবে, হিট লিবারেটেড। তো সেই জন্যে ওই যে বিকারে করা হচ্ছিল, যে বিকারে করছিলাম, ওখানে যদি টাচ করা যায় তাহলে কিন্তু এই পার্টটা কিন্তু হিটেড লাগবে, হট লাগবে, কারণ এখান থেকে হিট লিবারেশন হবে।
হিট লিবারেশন এখান থেকে হবে, এবং এটা হচ্ছে একটা এক্সোথার্মিক রিয়াকশান। এবং এক্সোথার্মিক রিয়াকশান সবসময় কিন্তু সেটা একটা হিট লিবারেটিং প্রসেস হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটা হয়েছিল তার মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ব্লো করলে ক্যালসিয়াম কার্বনেটের একটা টার্বিডিটি চলে আসে, টার্বিড হয়ে যায়। ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা একটা টার্বিড নেচার হয়ে যায়, এবং এই রিয়াকশানটা প্রথম কথা একটা এক্সোথার্মিক রিয়াকশান, এবং সেখানে কার্বন ডাই অক্সাইড লাইম ওয়াটারের সাথে রিয়াকশান করে সেখানে ক্যালসিয়াম কার্বনেট একটা টার্বিড নেচার ইত্যাদি হয়ে যায়। তো এখন এই যে রিয়াকশানটা, এটা একটা কম্বিনেশন রিয়াকশান। কেন কি কম্বিনেশন রিয়াকশান? দু তরফে কম্বিনেশন রিয়াকশান, ক্যালসিয়াম অক্সাইড ওয়াটার দুটো রিয়াক্ট্যান্ট, তাতে প্রোডাক্টটা একটা। এছাড়াও ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন কার্বন ডাইঅক্সাইড রিয়াকশান করা হচ্ছে তখন এখানে দুটো রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট একটা। তাহলে যে কোনো দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা একটা কম্বিনেশন বা সিনথেসিস রিয়াকশান, যেটা আমরা অ্যাক্টিভিটিতে করলাম। তো কম্বিনেশন রিয়াকশান বা সিনথেসিস রিয়াকশান মানেই হচ্ছে যে টু আর মোর রিয়াক্ট্যান্ট থাকবে এবং তার থেকে কিন্তু একটাই মাত্র প্রোডাক্ট তৈরি হবে, এবং এটা একটা এক্সোথার্মিক রিয়াকশানও বটে। এবং কার্বন ডাইঅক্সাইড ওখানে পাঠালে কিন্তু কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নিচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে। এই কথাটাই এখানে লেখা রয়েছে। সলিউশন অফ স্লেট লাইম প্রডিউস ইউজড calcium hydroxide reacts slowly with carbon dioxide to air form a thin calcium carbonate on the walls. Calcium carbonate is formed. The 2 to 3 days gives shiny face of the walls. Interesting. এটা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড রিয়াকশন করে ক্যালসিয়াম কার্বনেট আর জল তৈরি করছে। আর প্রথম রিয়াকশনটাই তো বলেইছিলাম যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস জল, ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস হিট, অবশ্যই লিখবে প্লাস হিট। তো এটা একটা এক্সপেরিমেন্ট বা অ্যাক্টিভিটিটা গেল। এবারে দেখ আমরা সেকেন্ড রিয়াকশনটায় চলে আসছি। সেকেন্ড রিয়াকশনটা কি না? ডিকম্পোজিশন রিয়াকশন। Type of reaction in which under suitable condition one single compound splits into multiple simpler substance. একটা সিঙ্গেল কম্পাউন্ড, জাস্ট উল্টোটা একটা সিঙ্গেল কম্পাউন্ড থেকে মাল্টিপল প্রোডাক্টে আমরা কনভার্ট করব। যেরকম ধর আমি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করছি, তো এটা রিয়াক্ট্যান্ট এখানে একটা, ক্যালসিয়াম অক্সাইড, এখানে প্রোডাক্টটা কিন্তু দুটো। তো রিয়াক্ট্যান্ট একটা কিন্তু মাল্টিপল প্রোডাক্ট, মোর দ্যান ওয়ান যদি প্রোডাক্ট এরকম ধরনের যদি হয় তাহলে সেটা ডিকম্পোজিশন রিয়াকশন। তো ডিকম্পোজিশন রিয়াকশন কিন্তু কন্ডিশন অনুযায়ী চেঞ্জ হতে পারে, যেরকম থার্মাল ডিকম্পোজিশন মানে যেটা হিট দিয়ে করা হয়, আবার হতে পারে ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন লাইট দিয়ে, আবার হতে পারে ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন ইলেকট্রিসিটি দিয়ে। মানে তিন রকমের ডিকম্পোজিশন হয়, একটা হচ্ছে হিট দিয়ে, একটা হচ্ছে লাইটের প্রেজেন্সে, আর একটা হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে। তাহলে ডিকম্পোজিশন রিয়াকশন কিন্তু আমরা অনেক রকম ভাবে করতে পারি, সেই অনুযায়ী তার নামও চেঞ্জ হয়ে যাবে, থার্মাল ডিকম্পোজিশন বা ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন বা ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন, এরকম ধরনের বিভিন্ন রকমের নাম হতে পারে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে একটা রিয়াক্ট্যান্ট থেকে মোর দ্যান ওয়ান সেখানে কিন্তু প্রোডাক্ট হবে, মাল্টিপল প্রোডাক্ট হবে।
যেরকম আমরা দেখাচ্ছি যে এবি বলে যদি রিয়াক্ট্যান্ট থাকে তাহলে এদিকে এ প্লাস বি এরকম হয়েছে। এটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশন দেখতেই পাচ্ছিস যে ওয়ান সিঙ্গেল রিয়াক্ট্যান্ট তার থেকে কিন্তু দুটো প্রোডাক্ট ইত্যাদি চলে আসছে। ওয়ান সিঙ্গেল রিয়াক্ট্যান্ট থেকে দুটো প্রোডাক্ট চলে আসছে। ডিকম্পোজিশন রিয়াকশন আমরা এখানে দেখাচ্ছি এবি আছে ভাঙছে এ প্লাস বি। আবার আমরা দেখালাম যেটা মাঝখানে KClO3 পটাশিয়াম ক্লোরেট, একে যদি হিট করা যায় KCl প্লাস KClO3 ভেঙে KCl প্লাস O2 হওয়া, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ডিকম্পোজিশন রিয়াকশন। তো ডিকম্পোজিশন রিয়াকশনটা জাস্ট সিনথেসিস রিয়াকশনের উল্টো বা কম্বিনেশন রিয়াকশনের উল্টো, যে কথা আমরা আগেই বলেছি এবং সেটা দেখালাম। ডিকম্পোজিশন রিয়াকশনের ওপর অ্যাক্টিভিটি রয়েছে, যে অ্যাক্টিভিটিটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। কি অ্যাক্টিভিটি? অ্যাক্টিভিটি 1.5। সেই অ্যাক্টিভিটিতে কি বলেছে? বইতেই আছে অ্যাক্টিভিটি, বইয়ের অংশটাই তুলে দিয়েছি আমি এখানে। কি কি নিতে হবে দেখে নে। ফেরাস সালফেট ড্রাই টেস্ট টিউবের মধ্যে নিচ্ছি আমরা। ফেরাস সালফেট নিয়ে নিচ্ছি 2 গ্রামসের মতো ফেরাস সালফেট ক্রিস্টাল নিয়েছি। কালার অফ ফেরাস সালফেট ক্রিস্টাল, এটা আগে দেখে নিতে হবে যে ফেরাস সালফেটের কালারটা কীরকম। একটা লাইট গ্রিন গ্রিন টাইপের কালার হবে, হালকা গ্রিন কালার এরকম ধরনের আসবে। এখন এটাকে হিট করতে হবে বার্নার বা স্পিড ল্যাম্পে, এইভাবে হিট করতে হবে স্পিড ল্যাম্পে। এখানে নেওয়া হয়েছে, নিয়ে হিট করা হচ্ছে। একটা বয়েলিং টিউবের মধ্যে নিয়ে ফেরাস সালফেট ক্রিস্টাল রয়েছে, হিট করা হচ্ছে। তো এটা অবজার্ভ দ্য কালার অফ দ্য ক্রিস্টাল আফটার হিটিং। হিট করার পরে তার কালারটা কি হলো, হিট করার পরে কালারটা চেঞ্জ হলো কীরকম, সেটার কথা আমরা বলবো যে হিট করার পরে কি কালার হলো সেটাও কিন্তু নোট করতে হবে তোমাকে। 1.5 অ্যাক্টিভিটি ফেরাস সালফেট 2 গ্রাম নিয়ে আমরা কাজটা করছি। ফেরাস সালফেটের কালার প্রথমে আমরা দেখে নেব, তারপরে বার্নার বা স্পিড ল্যাম্প দিয়ে হিট করে কালারটা কি চেঞ্জ হলো না হলো সেটার কথা আমরা নিশ্চয়ই করব। তো চল অ্যাক্টিভিটিটা করা যাক। অ্যাক্টিভিটি যখন করছি তখন সেখানে কিন্তু জাস্ট সমস্ত প্রসিডিওরটা মেনটেন করতে হবে। এই ফেরাস সালফেট আমরা নিচ্ছি, ফেরাস সালফেটটা একটা হার্ড টেস্ট টিউবের মধ্যে আমরা ফেরাস সালফেটটা নিয়ে নিই। দেখতেই পাচ্ছিস যে হালকা একটা গ্রিনিশ কালার রয়েছে, লাইট একটা গ্রিন কালার রয়েছে। ফেরাস সালফেটটা নিয়ে তো বসে থাকলে হবে না, ফেরাস সালফেটটাকে হিট করতে হবে। তো হাত দিয়ে ধরলে তো গরম লাগবে, তো একটা টেস্ট টিউব হোল্ডার এরকম ধরনের জাতীয় কিছু দিয়ে, এই যে টেস্ট টিউব হোল্ডার, এটা দিয়ে আমরা ধরে নিলাম টেস্ট টিউবটাকে ধরে এবার বার্নারের মধ্যে নাড়িয়ে নাড়িয়ে হিট করতে হবে। হিট করতে করতে আমরা কি দেখতে পাচ্ছি না, এই লাইট গ্রিন কালারটা চলে গেছে, সাদা টাইপের হয়ে যাচ্ছে কালারটা। আস্তে আস্তে লাইট গ্রিন কালারটা চেঞ্জ হয়ে গিয়ে হোয়াইট, এবং আরও একটু হিট করলে কিন্তু সেটা ব্রাউনিশ কালার ডেভেলপ করে যাচ্ছে। ব্রাউন মানে ব্রাউন আর কি, একটা ডিপ ব্রাউন কালার, ফেরিক অক্সাইড কালচে কালচে ব্রাউন কালারের হয়ে গেল। কালার চেঞ্জটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে, কিন্তু কালার চেঞ্জ ব্যাপারটাই কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যে এখানে দেখতেই পাচ্ছিস যে এখানে কালারটা কিন্তু এরকম ধরনের হয়ে গেছে। তো আর কিছু, এবারে উপরে যদি গন্ধ আমি শুকি তাহলে গ্যাস বেরোচ্ছে, এবং সেই গ্যাস কিন্তু বার্নিং সালফারের গন্ধ, পোড়া পোড়া একটা গন্ধ, সালফারের একটা পোড়া গন্ধ। তো আমরা যেটা বলতে চাইছি খুব সিম্পল ব্যাপার, যে আজকে যদি আমরা ফেরাস সালফেটকে হিট করি তাহলে ফেরিক অক্সাইড হয়
প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস সালফার ট্রাইঅক্সাইড, এই এতগুলো সমস্ত কিছু হতে পারে। তো আমরা সেই বিষয়টা নিয়েই বলছি যে এখানে কিন্তু পোড়া পোড়া সালফারের গন্ধ বেরোচ্ছে, মানে সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড। অ্যাট দ্য সেম টাইম কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ব্রাউনিশ কালার ডেভেলপ হয়ে গেছে, ব্রাউনিশ কালার ওখানে ডেভেলপ করেছে, দেখতেই পাচ্ছিস ব্রাউন ব্রাউন কালার দেখা যাচ্ছে। এবং এইটুকুই হচ্ছে এক্সপেরিমেন্টটা। এখন এই এক্সপেরিমেন্টটা আমরা করে আমরা কি দেখলাম না, ফেরাস সালফেট ডিকম্পোজ হলো, তাহলে 3 প্রোডাক্ট পাওয়া গেল, 3টে প্রোডাক্ট পাওয়া গেল, তাই না? আমি তো রিয়াকশনটা অলরেডি লিখেছিলাম, যাকে ফেরাস সালফেট, এটাকে যদি তুমি হিট করো ফেরিক অক্সাইড প্লাস, এই জন্যে বার্নিং সালফারের গন্ধ বেরোচ্ছে, বার্নিং সালফারের গন্ধ। আর এইটার জন্য এই ব্রাউন কালার ডেভেলপ করছে, ওই জন্য ব্রাউন কালার ডেভেলপ করছে। তো এই হচ্ছে এক্সপেরিমেন্টটা। এটা একটা ডিকম্পোজিশন রিয়াকশন, বোঝাই যাচ্ছে, কারণ একটা রিয়াক্ট্যান্ট তার থেকে কিন্তু এখানে 3টে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তো সিম্পল এটা। এখানে আমরা আরো একটা রিয়াকশন দেখতে পাচ্ছি, যেখানে লেড নাইট্রেটকে নিয়ে হিট করা হচ্ছে। লেড নাইট্রেটকে হিট করলেও কিন্তু লেড নাইট্রেট সাদা ছিল প্রথমে, আস্তে আস্তে কি হচ্ছে দেখতে থাক, লক্ষ্য কর, ডিকম্পোজ করছে এবং ব্রাউন কালারের ফিউমস, ব্রাউন রঙের ফিউমস কিন্তু ওখানে অ্যাপিয়ার করছে। ব্রাউন ফিউমস কিন্তু ওখানে ধোঁয়া, বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এখানে কিন্তু জাস্ট রিয়াকশনটা কিন্তু লেড নাইট্রেট হিট করছি, লেড মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্যে ব্রাউন ফিউমস হবে। তো লেড নাইট্রেটকে যখন আমি হিট করছি তখন যে তার কালার চেঞ্জ হচ্ছে, সেই কালারটা কিন্তু জাস্ট লেড নাইট্রেটের সেই অর্থে কোনো কালার চেঞ্জ হচ্ছে না। নাইট্রোজেন ডাইঅক্সাইড যে ব্রাউন ফিউমস, সেই ব্রাউন ফিউমস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ব্রাউন ফিউমস অবজার্ভ করতে পারছি, টেস্ট টিউবের ভিতর থেকে ব্রাউন ফিউমসগুলো বেরোতে থাকছে। এটাও তো ডিকম্পোজিশন রিয়াকশন, দেখতেই পাচ্ছি যে ডিকম্পোজিশন রিয়াকশন এবং ডিকম্পোজিশন রিয়াকশন, কারণ একটাই রিয়াক্ট্যান্ট এবং তার থেকে কিন্তু 3টে প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। তো লেড নাইট্রেটকে হিট করে যে প্রোডাক্ট হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশনের আমরা এক্সাম্পল দিচ্ছিলাম, লেড নাইট্রেট, থার্মাল ডিকম্পোজিশন অফ লেড নাইট্রেট, এগুলো সবই হিট করেই করা হচ্ছে থার্মাল ডিকম্পোজিশন। এই অ্যাক্টিভিটিও রয়েছে, আমি তোকে দেখালাম অ্যাক্টিভিটিটা, যে লেড নাইট্রেট পাউডার নিয়ে হিট করতে হবে এবং সেখান থেকে ব্রাউন ফিউমস কিন্তু কনস্ট্যান্টলি বেরোতে থাকবে। এটা লেড মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, লেড নাইট্রেট এখানে কিন্তু আমরা টেস্ট টিউবের মধ্যে নিচ্ছি, হিট করছি, লেড মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এগুলো তৈরি হচ্ছে। অবশ্যই ডিকম্পোজিশন রিয়াকশন, নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে এটা একটা ডিকম্পোজিশন রিয়াকশনের কথাই আমরা বলছি। এবং সেখানে লেড নাইট্রেট হচ্ছে একটাই রিয়াক্ট্যান্ট এবং সেটা ডিকম্পোজ করে গিয়ে মোর দ্যান ওয়ান প্রোডাক্ট তৈরি হচ্ছে, লেড মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন, সেখানে ব্রাউন ফিউমস অ্যাপিয়ার করছে। এটা থার্মাল ডিকম্পোজিশন অফ লেড নাইট্রেটের কথা আমরা বললাম। এরপর আমি বলেছিলাম একটা কথা, যে ডিকম্পোজিশন কিন্তু সবসময় যে হিট দিয়েই করতে হবে এরকম কোনো কথা নেই। জলের ইলেকট্রোলিসিস যখন করা যায়, ওয়াটারকে যখন ডিকম্পোজ করা যায়, তখন হাইড্রোজেন অক্সিজেন তৈরি হয়। তো চল আমরা দেখে নিই যে ওই অ্যাক্টিভিটিটার কথা, যেটা ইলেকট্রোলিসিস অফ ওয়াটারের অ্যাক্টিভিটি রিলেটেড বলা আছে। তো আমরা একবার কেয়ারফুলি এটা পড়ে নিই একবার পর, তারপরে আমরা অ্যাক্টিভিটিটাকে বলছি, অ্যাক্টিভিটিটাকে করে দেখাচ্ছি।
একবার এখান থেকে পড়, অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো বড় ব্যাপার রয়েছে, তো একবার পড়, সবাই পড়ে নে, আমি তারপরে বলছি। আচ্ছা, একটু পড়ি। টেক এ প্লাস্টিক মাগ and drill 2 holes at the base and feed rubber stoppers in this hole. Insert carbon electrode, এখানে কি ইলেকট্রোড নেওয়া হয়েছে, কার্বন ইলেকট্রোড in this rubber stopper as shown in figure দেওয়া রয়েছে। Connect these electrodes with 6 volt battery, important information গুলো। Fill the mug with water and electrodes are immersed. Add few drops of dilute sulfuric acid to the water. পিওর ওয়াটারকে কিন্তু ইলেকট্রোলিসিস করা যাবে না, কারণ পিওর ওয়াটার কিন্তু ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, নন কন্ডাক্টর। সেই জন্যে ওয়াটারের মধ্যে কিন্তু আমরা অ্যাসিড বা অ্যালকালি ইত্যাদি অ্যাড করে দেবো। অ্যাসিড বা অ্যালকালি অ্যাড করলে কিন্তু তার কন্ডাক্টিং প্রপার্টিটা বেড়ে যাবে, সেই জন্যেই ওর মধ্যে অ্যাসিড বা অ্যালকালি অ্যাড করতে হয়। Take 2 tubes filled with water. Take 2 test tube filled with water. Invert over the 2 carbon electrodes. Switch on the current and leave the apparatus undisturbed for some time. You will observe the formation of bubbles. Both the electrode, these bubbles displace water in the test tube. বাবলস অ্যাপিয়ার হবে, হাইড্রোজেন অক্সিজেন গ্যাস বেরোতে থাকবে। ভলিউম অফ দ্য গ্যাস কালেক্টেড ইন দ্য সেম ইন বোথ দ্য টেস্ট টিউব করতে হবে। টেস্ট বার্নিং ক্যান্ডেল, ক্লোজ দ্য মাউথ অ্যান্ড টেস্ট, ওই গ্যাস দুটোকে টেস্ট করতে হবে আর কি, আর কিছুই না, আমরা দেখাচ্ছি জাস্ট এগুলো। This must be performed carefully by the teacher. What happens in each case? Which gas is present in which test tube? কোন টেস্ট টিউবে কোন গ্যাস থাকলো, এই সমস্ত ব্যাপারগুলো অ্যাক্টিভিটির মধ্যে প্রশ্ন করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়াটারকে ইলেকট্রোলিসিস করা হচ্ছে, এবং এই ইলেকট্রোলিসিস আমি অ্যাক্টিভিটিটা দেখ। ওয়াটারকে যদি ইলেকট্রোলিসিস করা যায় তাহলে বেসিক্যালি কি হয়? বেসিক্যালি ওয়াটার যখন ডিকম্পোজ করে, ওয়াটার যখন ভাঙে, তখন দেখ ওয়াটার যখন ডিকম্পোজ করে H প্লাস আর OH মাইনাস। H প্লাস কি? ক্যাটায়ন। OH মাইনাস কি? ক্যাটায়ন গোজ টু ক্যাথোড, মানে H প্লাস এ যাবে, এই ইলেকট্রন খাবে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন জুড়ে গিয়ে হাইড্রোজেন গ্যাস, তার মানে ক্যাথোডে পাবো আমি হাইড্রোজেন গ্যাস। ক্যাথোড মানে হচ্ছে যেটা নেগেটিভ ইলেকট্রোড, এইটা হচ্ছে ক্যাথোড, এই নেগেটিভ, এটা হচ্ছে ক্যাথোড। এখানে হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, আর এইটা হচ্ছে পজিটিভটা হচ্ছে অ্যানোড, এখানে অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। এই ব্যাপারটা মনে রাখবে, অ্যানায়ন গোজ টু অ্যানোড, OH মাইনাস
ইলেকট্রন ছেড়ে দিয়ে OH, 4টে OH, 2H2O প্লাস অক্সিজেন। তো আমরা ওয়াটারকে ইলেকট্রোলিসিস করলে কোন ইলেকট্রোডে কি পাওয়া যাবে, কোথায় কি পাওয়া যাবে, সেই সমস্ত ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। যে এখানে ওয়াটারকে ইলেকট্রোলিসিস করে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যাচ্ছে, হাইড্রোজেন ক্যাথোডে পাওয়া যাচ্ছে এবং অক্সিজেন অ্যানোডে পাওয়া যাচ্ছে। তো অ্যাক্টিভিটিটা একবার পুরোটা দেখে নিই যে কীভাবে হচ্ছে, যেটা করতে বলেছে এনসিইআরটির বইতে যেভাবে করতে বলেছে। তো ওয়াটারকে ইলেকট্রোলিসিস আমরা করব, করে হাইড্রোজেন অক্সিজেন তৈরি করব। তো ওই একটা কন্টেনার নেওয়া হয়েছে, দুটো ফুটো করে নেওয়া হয়েছে, সেখানে দুটো উপর করে দেওয়া হয়েছে। এটা যে গ্যাসটাতে মোমবাতি ধরলে ওটা জ্বলে যাচ্ছে ওটা অক্সিজেন গ্যাস, আর যাতে নিভে যাচ্ছে ওটা কিন্তু হাইড্রোজেন গ্যাস। তো আমরা এক্সপেরিমেন্টটা করতে পারি এবং ইলেকট্রোলিসিস হওয়ার পরে কোন গ্যাসটা কি, অ্যাকচুয়ালি অক্সিজেন হচ্ছে কি না সাপোর্টার অফ কম্বাসন। ও কম্বাসনে সাপোর্ট করে। কোনো জিনিস যদি বার্ন করছিল অক্সিজেন গ্যাসের প্রেজেন্সে যদি আমরা যাই তাহলে আরো ভালোভাবে বার্ন করবে, আরো বেশি করে বার্ন করবে। কিন্তু কিন্তু দেখ অক্সিজেন যেরকম বেশি করে বার্ন করবে, হাইড্রোজেন ইটসেলফ কম্বাসেবল but not supporter of combustion। তো এটা কম্বাসনে সাপোর্ট করে না, কম্বাসনে সাপোর্ট করে না, কিন্তু এটা অবশ্যই ইটসেলফ কম্বাসেবল। যেখানে কিনা আরো ক্যান্ডেলটা ভালোভাবে জ্বলছে, যেখানে ক্যান্ডেলটা ভালোভাবে জ্বলছে, দেখতে পাচ্ছিস যে ক্যান্ডেলটা ভালোভাবে জ্বলছে, তার মানে কি, তার মানে এখানে কিন্তু অক্সিজেন গ্যাস রয়েছে। যেখানে ক্যান্ডেলটা নিভে গেল, এই ক্যান্ডেলটা নিভে গেছে, এতে মানে হাইড্রোজেন গ্যাস রয়েছে। এরকমভাবে প্রুভ করা যেতে পারে যে কোন টেস্ট টিউবের মধ্যে কি আছে, তাতে কি গ্যাস রয়েছে, সেটাকে তুমি প্রুভ করতেই পারো, প্রুভ করা যেতে পারে। তো এটা গেল একটা অ্যাক্টিভিটি। এরপরে আমরা চলে আসছি যে ডিকম্পোজিশন। আমি বলেছিলাম যে লাইটের প্রেজেন্সে করা যেতে পারে, হিট দিয়ে করা যেতে পারে, ইলেকট্রিসিটি দিয়ে করা যেতে পারে, এরকম হতে পারে। তো এখানে ডিকম্পোজিশন অফ সিলভার ক্লোরাইড বা সিলভার ব্রোমাইড ইন প্রেজেন্স অফ সানলাইট, সেটাও কিন্তু একটা ডিকম্পোজিশন রিয়াকশন। তো দেখ যে এই অ্যাক্টিভিটিটার কথা বলছি, এই অ্যাক্টিভিটিতে কি আছে না, এই অ্যাক্টিভিটিতে আমরা দেখছি যে জানলার পাশে 2 গ্রাম সিলভার ক্লোরাইড নেওয়া হলো। জানলার পাশে সানলাইট যেখান দিয়ে আসছে, সানলাইট এখান দিয়ে আসছে, চায়না ডিশের মধ্যে 2 গ্রাম সিলভার ক্লোরাইড 2 গ্রাম নেওয়া হলো। হোয়াট ইজ ইটস কালার? সিলভার ক্লোরাইড সবসময় সাদাই হয়, AgCl white. Place this China dish in sunlight for some time. এটাকে রেখে দিতে হবে। অবজার্ভ দ্য কালার অফ দ্য সিলভার ক্লোরাইড আফটার সাম টাইম। এর কালারটা কি হয়ে গেল, কি চেঞ্জ হয়ে গেল? কারণ যখন আমরা আগে প্রথমে কেমিক্যাল রিয়াকশনের ক্যারেক্টারিস্টিক্স বলছিলাম, তখন কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কেমিক্যাল রিয়াকশন হয়েছে কি না হয়েছে, সেটা হচ্ছে কালার। কালার দেখে বোঝা যায়, কালার অফ দ্য রিয়াকশন, কালার অফ দ্য প্রোডাক্ট দেখে বোঝা যায় যে কতটা রিয়াকশন করেছে কি না করেছে ইত্যাদি ইত্যাদি। ডিকম্পোজিশন অফ সিলভার ক্লোরাইড ইন প্রেজেন্স অফ সানলাইট, এই রিয়াকশনটার অ্যাক্টিভিটিটা আমি বললাম। এবং সেই অ্যাক্টিভিটিটা আমরা যদি করি, সিলভার ব্রোমাইড সিলভার ক্লোরাইড একই রকমের হবে, কালার চেঞ্জটা একটু ভালো বোঝা যাবে। তো সেটা আমরা করতে পারি। দেখ যে আমরা সিলভার ব্রোমাইডকে জানলার পাশে রেখে দিয়েছি। সিলভার ব্রোমাইড মোটামুটি সাদা কালারের হয়, জানলা দিয়ে রোদ্দুর আসছে এবং সানলাইট এসে পড়ছে
সিলভার আর ব্রোমিনে কিন্তু ওটাকে ডিকম্পোজ করে দেবে, সিলভার এবং ব্রোমিন ওটাকে ভেঙে দেবে, এবং সিলভার ব্রোমাইড কিন্তু AgCl সিলভার গ্রে গ্রে কালারের সিলভার হয়ে যাবে, এবং ব্রোমিন লিবারেটেড হবে, ব্রোমিন ওখান থেকে গ্যাস হিসাবে ব্রোমিন লিবারেটেড হয়ে যাবে। তো এটা ফটোকেমিক্যাল রিয়াকশন। ফটোকেমিক্যাল রিয়াকশন মানে হচ্ছে লাইটের প্রেজেন্সেই কিন্তু এই রিয়াকশনটা হয়, ফটোকেমিক্যাল রিয়াকশন। তো আমি আগেই যেমনটা বলেছিলাম যে ডিকম্পোজিশন রিয়াকশন তুমি অনেক রকম ভাবে করতে পারো, তুমি হিট দিয়ে করতে পারো, তুমি লাইটের প্রেজেন্সে করতে পারো, তুমি ইলেকট্রিসিটি দিয়ে করতে পারো। তো সেগুলো আলাদা নাম আছে এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এবং দেখতেই পাচ্ছিস যে সানলাইটের প্রেজেন্সে কিন্তু সিলভার সল্টগুলো তারা খুব তাড়াতাড়ি ডিকম্পোজ করে যায়, এবং সিলভার সল্টগুলো ডিকম্পোজ করে গিয়ে করসপন্ডিং সিলভার এবং হ্যালোজেন তৈরি করে, সিলভার ব্রোমিন বা সিলভার ক্লোরিন এরকম ধরনের তৈরি হয়। তো এটা একটা ফটোকেমিক্যাল ডিকম্পোজিশনের এক্সাম্পল, ফটোকেমিক্যাল ডিকম্পোজিশনের এক্সাম্পল। এবার দেখ ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন ইন প্রেজেন্স অফ সানলাইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফটো ডিকম্পোজিশনের জন্য আমাদের অনেক রকমের কন্ডিশন লাগে। কন্ডিশন কিরকম কন্ডিশন না, হিট লাগতে পারে, লাইট লাগতে পারে, হিট লাইট বা ইলেকট্রিসিটি এরকম নানান রকমের কন্ডিশন লাগতে পারে, এবং সেই কন্ডিশনগুলো আমরা ভিন্ন ভিন্নভাবে দিই। কিছু কিছু রিয়াকশনে দেখা যায় যে এটা নিয়ে আমরা পরে ডিটেলে আসছি, এন্ডোথার্মিক বা এক্সোথার্মিক এরকম ধরনের রিয়াকশন রয়েছে। এক্সোথার্মিক রিয়াকশন মানে কি, যাতে হিট লিবারেশন হয়, হিট বেরিয়ে আসে, হিট কোনো একটা রিয়াকশন থেকে বেরিয়ে আসে। যেরকম আমি তোকে একটা রিয়াকশন দেখাচ্ছি, এক্সোথার্মিক রিয়াকশন, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু 2 অ্যামোনিয়া প্লাস হিট। এই রিয়াকশনটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, হিট লিবারেটেড, হিটটা এখান থেকে বেরিয়ে আসে। আবার ধর এন্ডোথার্মিক রিয়াকশন, যেরকম নাইট্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়ালস টু 2n, এটা মাইনাস হিট। এটা বাইরে থেকে হিট অ্যাবজর্ব করে, বাইরে থেকে হিট কিন্তু নেয়, কারণ ওর টেম্পারেচার কম, ওর হিটটা কমে গেছে, এন্ডোথার্মিক প্রসেস। তো এন্ডোথার্মিক বা এক্সোথার্মিক প্রসেস রিয়াকশনেতেই সেটা এসব হতে পারে, এর উপরে ক্লাসিফাই করা যেতে পারে, যাকে আমরা এখন এটা নিয়ে ইন্টারেস্টেড নই, আমরা এটা নিয়ে বলছি না, কিন্তু যা বললাম এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক রিয়াকশন অল্প করে বললাম। এবার হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন মানে কিরকম না, একটা এলিমেন্ট বা একটা মেটাল বা একটা কম্পাউন্ডের মধ্যে একটা পার্টকে আর একটা পার্ট এসে ডিসপ্লেস করবে, যেমনটা আমি বলেছিলাম। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ইজ ওয়ান where atom or set of atom is displaced by another atom in a molecule. ধর আমি বললাম যে কপার সালফেট প্লাস আয়রন ফেরাস সালফেট প্লাস কপার। এই দেখ কপার ছিল, আয়রন ওকে ডিসপ্লেস করেছে, আয়রনটা এখানে চলে এসছে, আর কপারটা তখন আলাদা হয়ে গেছে, সেপারেটেড হয়ে গেছে। তো এই ধরনের রিয়াকশনকে বলে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এবি তার সাথে সি রয়েছে, তাহলে কি হলো না, এবি তার সাথে সি রয়েছে, তার সাথে সি আছে, তো এ ডিসপ্লেস করে দিচ্ছে এবি থেকে একে ডিসপ্লেস করে বিসি তৈরি হচ্ছে, তো এবি এ প্লাস বিসি, এই ধরনের রিয়াকশনকে বলে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তো এবি প্লাস সি, এসি বা বিসি, যা খুশি, বিসি
প্লাস এ এরকম ধরনের হতে পারে। তো ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে যেরকম আমরা দেখছি যে এই দেখ ম্যাগনেসিয়াম এসে কিন্তু অ্যালুমিনিয়ামকে ডিসপ্লেস করলো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো এলিমেন্ট কিন্তু যে কোনো এলিমেন্টকে ডিসপ্লেস করতে পারে না। ডিসপ্লেস করার জন্য কিন্তু নিয়ম আছে, যে কে কাকে ডিসপ্লেস করবে সে ব্যাপারে কিন্তু পরিষ্কার নিয়ম রয়েছে। তো সেই নিয়মের কথা আমি তোকে একটু জানাবো, যে কে কাকে ডিসপ্লেস করবে সেই বিষয়টা কিন্তু আমি তোকে পরিষ্কার করে বলবো, যে কে কাকে ডিসপ্লেস করবে এই জিনিসটা কিভাবে হয়। তো আমি ধর কপার সালফেট আছে, সেখানে কপার সালফেটে যদি আয়রন দিস তুই, তাহলে সেখানে কি হবে না, ফেরাস সালফেট প্লাস কপার তৈরি হবে, মানে ওখানে কপারটাকে ডিসপ্লেস করবে। কিন্তু উল্টোটা কখনোই হবে না। তোমার ধরো ফেরাস সালফেট আছে, তাতে কপার দিলে কপার সালফেট প্লাস আয়রন, এই রিয়াকশন কোনোদিনই হবে না। এরকম ধরনের রিয়াকশন কোনোদিনই সম্ভবপর নয়। আসলে এর জন্যে প্রথমে একটা অ্যাক্টিভিটি আমরা দেখে নিই, একটা অ্যাক্টিভিটি করি, যেটা এনসিইআরটির বইতে যে অ্যাক্টিভিটির কথা বলেছে সেই অ্যাক্টিভিটিটা আমরা একটু করে নিই। তারপরে আমি ওই প্রসঙ্গটাই বলছি যে কে কাকে ডিসপ্লেস করবে। তো অ্যাক্টিভিটি 1.2.3 ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে অ্যাক্টিভিটি 1.9, তাতে কি বলা আছে না, 3 আয়রন নেলস, 3টে আয়রন নেল নিতে হবে, ক্লিন দেম, রাবিং উইথ স্যান্ড পেপার, take 2 test tube marked as A and B in each case, take 10 ml of copper sulfate solution, 2 iron nails with thread and immerse them carefully in copper sulfate solution in test tube B for 20 minutes. Keep the nail aside for comparison. After 20 minutes, take out the iron nail from the copper sulfate solution and compare the intensity of the blue color of the copper sulfate solution in test tube A and B. Also compare the color of the iron nails. তো কপার সালফেটের মধ্যে আমি যে আয়রন নেলটাকে ডুবিয়ে দিয়েছি কপার সালফেট সলিউশনের মধ্যে, তার যে আয়রন নেলটা যে চেঞ্জ হয়েছে, কিংবা কপার সালফেটের যে সলিউশনের যে কালার চেঞ্জ হয়েছে, সেটাই আমাকে রিয়াকশান করে দেখাতে হবে। তো আমরা সেটা দেখাচ্ছি। এরকম একটা সিস্টেম করা হয়েছে। তো দেখতেই পাচ্ছিস যে একটা কেমিস্ট্রি ল্যাবরেটরির মতো সিস্টেম। তো কেমিস্ট্রি ল্যাবেতে কী করা হচ্ছে না, কপার সালফেট নেওয়া হয়েছে, আয়রন নেলও নেওয়া হয়েছে, ডিস্টিল ওয়াটারও রয়েছে, বিকারও রয়েছে, আর মেজারিং জারও রয়েছে, টেস্ট টিউবও রয়েছে, ক্ল্যাম্প এটাও আছে, সুতো সবই আছে, গ্লাস রড, প্রত্যেকটা জিনিসই রয়েছে। প্রথমে ডিস্টিল ওয়াটার নেওয়া হলো, ডিস্টিল ওয়াটার নিয়ে বিকারের মধ্যে দিয়ে দেওয়া হলো, কপার সালফেট নিয়ে ওর মধ্যে দেওয়া গেল, কপার সালফেট সলিউশন তৈরি হয়ে গেল। স্টার করে দিচ্ছি, কপার সালফেট সলিউশন, হালকা ব্লু কালারে কপার সালফেট সলিউশন ইজ প্রিপেয়ার্ড। এবার কি করব, নেক্সট হচ্ছে এটা টেস্ট টিউবের মধ্যে আমি ঢেলে নিলাম, বিকার থেকে স্টক সলিউশন টেস্ট টিউবের মধ্যে ঢেলে নিলাম, এবং ঢেলে নিয়ে দুটো টেস্ট টিউবের মধ্যে আমি ঢাললাম, দুদিকে দুটো টেস্ট টিউব আটকে দিলাম, ক্ল্যাম্প দিয়ে আটকে দিলাম, ঠিক যা বলেছে। আয়রন নেল নিলাম, তাকে স্যান্ড পেপার দিয়ে ঘষতে বলেছে, ঘষলাম, চকচক করছে, একদম পুরো শাইনিং, পুরো বাড়াবাড়ি চকচক করছে। সুতো দিয়ে বেঁধেছি, ফটাক সে সুতো দিয়ে বাঁধা হয়ে গেল। সুতো দিয়ে বাঁধার পরে এর মধ্যে ডুবিয়ে রেখে দিলাম। 15 মিনিট পরে, 15 মিনিট কেটে গেছে, 15 মিনিট বাদে কি দেখছি আমি, 15 মিনিট বাদে 15 মিনিট বাদে আমি যদি কালারগুলো দেখি, তাহলে দেখবো আয়রন নেলের ওপরে কিছুটা কপার জমেছে, এবং কপার সালফেটের কালার ইন্টেন্সিটিটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কপার সালফেট এখানে দেখছি যে আয়রনের ওপরে কিন্তু কপার কিছুটা জমেছে, কপার ডিপোজিটেড হয়েছে, তাই কালারটা কিন্তু ওরকম হয়ে গেছে, ব্রাউনিশ কালার হয়ে গেছে। এবং সলিউশনটার কালারও কিন্তু একটু গ্রিনিশ টাইপের হয়েছে, কারণ ফেরাস সালফেট তৈরি হয়েছে, কপার আলাদা হয়ে গেছে এবং ফেরাস সালফেট তৈরি হয়েছে,
ফেরাস সালফেট তৈরি হয়েছে বলেই কিন্তু মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে আয়রনটা ওটা ডিসপ্লেস করেছে। তো এই রিয়াকশনটা যেটা হয় ফেরাস সালফেটের সাথে কপার, সেটা আগেই দেখিয়েছি রিয়াকশনটা। এছাড়াও জিঙ্কের সাথে HCl এর রিয়াকশন করে হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে। সে এক্সপেরিমেন্টও তুই করতে পারিস, যে এখানে জাস্ট আমরা জিঙ্কের গ্রানুলস নিয়েছি, জিঙ্কের গ্রানুলস নেওয়ার পরে তার মধ্যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছি। তো আস্তে আস্তে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, পাশে একটা বেলুন রাখা রয়েছে, বেলুনটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে, কারণ হাইড্রোজেন গ্যাস এই বেলুনটাকে ফুলিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছিস হাইড্রোজেন গ্যাসটা বেলুনটাকে ফুলিয়ে দিচ্ছে। তার মানে অ্যাসিড থেকে কিন্তু এখানে অ্যাসিড থেকে কিন্তু হাইড্রোজেনটাকে ডিসপ্লেস করছে। এই ব্যাপারটা কিন্তু এই এক্সপেরিমেন্টে বোঝা যাচ্ছে জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশনের থ্রু দিয়ে। তো এটাও আরেকটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তো আমরা নানান রকমের ডিসপ্লেসমেন্ট রিয়াকশন দিয়ে এটা বোঝাবার চেষ্টা করলাম। ইভেন আয়রন বা কপার সালফেটের যে এক্সপেরিমেন্টটা বলেছিলাম সেটা আমরা অলরেডি দেখিয়েছি। এক্সপেরিমেন্টটা স্যান্ড পেপার দিয়ে পুরো NCERT বইতে যেভাবে করতে বলেছে এক্সপেরিমেন্টটা সেভাবেই এখানে করা আছে, দেখে নে একবার। জাস্ট ইজি ব্যাপার, ইজি প্রসেস। কপার সালফেটের সাথে আয়রনের মেলের রিয়াকশন, ঢেলে দিলাম কপার সালফেট। সুতো দিয়ে বেঁধে দিয়েছি। পনেরো 20 মিনিট লাগবে রিয়াকশনটা করতে। দেখ কপার জমেছে ওর উপরে, এই অ্যাক্টিভিটিটা আমরা করলাম, একই ব্যাপার দেখালাম। তো এবারে আমি তোকে বলি যে কে কাকে ডিসপ্লেস করবে, সেটা কিন্তু একটা সিরিজের ওপর ডিপেন্ড করে। তাকে বলে রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটালস। এই রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটালসে যে উপরে আছে সে কিন্তু নিচের মেটালের সল্ট থেকে মেটালটাকে ডিসপ্লেস করতে পারে। ধর আমি বলছি যে এখানে ধর আমি তোকে বলছি যে এইখানে কপার আছে, এখানে আয়রন আছে, তাহলে কে উপরে আছে? আয়রন উপরে আছে। তার মানে তুই যদি কপার সালফেটে আয়রন দিস তাহলে ফেরাস সালফেট প্লাস কপার এটা হবে। কিন্তু যে নিচে আছে সে উপরের কোনো সল্ট থেকে মেটালটাকে ডিসপ্লেস করতে পারবে না। তুই যদি এখন ফেরাস সালফেটের মধ্যে কপার দিস তাহলে কপার সালফেট প্লাস আয়রন এটা কোনোদিনই হবে না, কারণ যে নিচে আছে সে কখনো উপরের সল্ট থেকে মেটালটাকে ডিসপ্লেস করতে পারবে না। কিন্তু যে উপরে আছে, ধর জিঙ্ক উপরে আছে, সে কপার সালফেট থেকে কপারকে ডিসপ্লেস করতে পারবে। এই রিয়াকশন হতেই পারে, কপার সালফেট প্লাস জিঙ্ক ZnSO4 প্লাস কপার, এটা হবে, কোনো আপত্তি নেই। কিন্তু নিচের কোনো মেটাল উপরের কোনো মেটালের সল্ট থেকে মেটালটাকে ডিসপ্লেস করতে পারবে না, রিপ্লেসমেন্ট করতে পারবে না। এটা মনে রাখবি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই ব্যাপারটা খেয়াল রাখবি যে আমরা রিপ্লেসমেন্ট রিয়াকশনের সময় নিজের খুশি মতো যে কোনো আমি এক্সাম্পল তৈরি করতে পারি না, সেটা এই মেটাল অ্যাক্টিভিটি সিরিজ অনুযায়ী করতে হয়। মেটাল অ্যাক্টিভিটি সিরিজে যে উপরে আছে সে নিচের কোনো সল্ট থেকে মেটালটাকে ডিসপ্লেস করতে পারবে, কিন্তু নিচে যে আছে সে উপরের সল্ট থেকে মেটালটাকে ডিসপ্লেস করতে পারবে। দেখা গেল
নেক্সট আমরা চলে আসছি আজকে লাস্ট রিয়াকশন, যেটা এরপরে রেডক্স রিয়াকশন আছে, সেটা একটু বড় সড়ো। আজকে কেউ অনেকে জয়েনও করেনি, পয়লা বৈশাখ আছে বলে বোধহয় জয়েন করেনি। যাকে তো আমরা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, 4 রকমের রিয়াকশন ডিটেলে আমরা আলোচনা করে ফেলছি, এই পর্যন্ত আমরা করব। তো ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বলতে কি বোঝায়? দোজ রিয়াকশন ইন হুইচ টু কম্পাউন্ডস রিয়াক্টস বাই এক্সচেঞ্জ অফ আয়ন্স টু ফর্ম, টু কম্পাউন্ড রিয়াকশন করছে এবং এক্সচেঞ্জ অফ আয়ন্স, সেখানে কিন্তু ইন হুইচ two compounds react, exchange of ions to form new two compounds are called double displacement reaction. এখানে এক্সচেঞ্জ হবে, দুটো আয়নেরই এক্সচেঞ্জ হবে। কি রকম ব্যাপার না, এ বি সি ডি রিয়াকশন করছে, এর কাছে ডি আসবে, সি এর সাথে বি যাবে, জাস্ট এরকম এক্সচেঞ্জ হবে। আমি যেরকম যদি তোকে বলি NaCl প্লাস AgNO3, তাহলে AgCl আর NaNO3 এই দুটো হয়ে গেল NaNO3 প্লাস AgCl, এরকম NaNO3 আর AgCl। এইভাবে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হয়, বোথ আয়নগুলো এক্সচেঞ্জ হবে, Na থেকে Cl বেরিয়ে গেল, আবার AgNO3 থেকে Ag বেরিয়ে গেল, দুদিকেই কিন্তু ডিসপ্লেসমেন্টটা হবে। ডাবল ডিসপ্লেসমেন্ট, একজনের থেকে বেরিয়ে অন্যজনের কাছে চলে গেল, দুটো আলাদাভাবে জুড়ে গেল। দেখ, ভালো করে দেখলেই বুঝতে পারবি। সিলভার নাইট্রেট AgCl, সিলভার নাইট্রেট KNO3 তৈরি হচ্ছে এবং AgCl তৈরি হচ্ছে। দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তো ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের কথা আমি বললাম। ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন রিলেটেড একটা অ্যাক্টিভিটি দিচ্ছে, সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইডের রিয়াকশন হচ্ছে। টেক 3 ml অফ সোডিয়াম সালফেট, তারপরে তার মধ্যে 3 ml অফ বেরিয়াম ক্লোরাইড, দুটো মিক্স করছি। আমরা কি অবজার্ভ করব? সাধারণ ব্যাপার, এখানে আমরা অবজার্ভ করবো যেটা একটা প্রেসিপিটেট, এটা যে বেরিয়াম সালফেটের একটা প্রেসিপিটেট হবে। তো ঢাললে এখানে কিন্তু বেরিয়াম সালফেটের একটা প্রেসিপিটেট হবে, প্রেসিপিটেশন রিয়াকশন হবে, এবং এটা থেকে আমরা অবজার্ভ করতে পারবো যে কি রিয়াকশনটা হয়েছে। তো এখানে আমরা অ্যাক্টিভিটিটা একটু দেখে নিই, অ্যাক্টিভিটিটা করে দেখে নিই। সোডিয়াম সালফেট সলিউশন আছে, বেরিয়াম ক্লোরাইড সলিউশন রয়েছে, ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন রয়েছে, বিকার রয়েছে, কনিক্যাল ফ্লাস্ক আছে, টেস্ট টিউব সবই রয়েছে, যাবতীয় ইকুইপমেন্ট রেডি। এবারে আমরা বেরিয়াম ক্লোরাইড সলিউশন নিলাম, টেস্ট টিউবের মধ্যে একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবারে সোডিয়াম সালফেট নেব এবং সেটাকেও ঢালবো ওর মধ্যে। সোডিয়াম সালফেট নিয়েছি, ইজি এক্সপেরিমেন্ট, তার মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে থাকবো, নাহলেই কিন্তু বেরিয়াম সালফেট তৈরি হয়ে যাবে। বেরিয়াম সালফেট সাদা সিল্কি হোয়াইট প্রেসিপিটেট, নিচে দেখছিস পড়ে যাচ্ছে। বেরিয়াম সালফেট সাদা হোয়াইট প্রেসিপিটেট নিচে পড়ে যাবে। এটাই এক্সপেরিমেন্ট ছিল, এটাই কি অবজার্ভ করব, ইউ শুড অবজার্ভ হোয়াইট প্রেসিপিটেট। এটা প্রেসিপিটেট নিচে পড়ে যাবে, যতই নাড়িয়ে দিই ওর মধ্যে চলে যাক, আর একটু বাদে আবার নিচে পড়ে যাচ্ছে। দেখ, প্রেসিপিটেট মানে হচ্ছে স্টার করলে কিন্তু মনে হবে যে টার্বিট হয়ে গেছে, কিন্তু ওটা আবার পড়ে যাচ্ছে। এরকমভাবে ডিক্যান্ট করে আমি নিচে বেরিয়াম সালফেটটা নিয়ে নিতে পারি। বেরিয়াম সালফেট এমন যে অ্যাসিডে ডিজলভ করে না, এই যে অ্যাসিড ঢালছি, অ্যাসিডে কোনো রকম কোনো ডিজলভ করবে না। অ্যাসিড দিয়েছি কিন্তু বেরিয়াম সালফেট কিন্তু ওটা পড়েই রয়েছে, নাড়াচাড়া করলেও কিন্তু কোনো রকমভাবে ডিজলভ করবে না। বেরিয়াম সালফেট একটা ইনসলেবল কম্পাউন্ড, ওটা কিন্তু কোনোভাবে ডিজলভ করবে না। বেরিয়াম সালফেট ইনসলেবল হয়ে পড়ে যায়। তো এটাও অ্যাক্টিভিটিটা আমরা দেখলাম। লেড নাইট্রেট পটাশিয়াম আয়োডাইড সলিউশন, সেখানেও ওই একই জিনিস, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনই হয়। ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এটাতেও হয়, এবং একই ব্যাপার যে লেড নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইড রিয়াকশন করে। লেড নাইট্রেট PbNO3 প্লাস পটাশিয়াম আয়োডাইড রিয়াকশন করলে লেড আয়োডাইড প্লাস পটাশিয়াম নাইট্রেট তৈরি হয়। তো লেড নাইট্রেট পটাশিয়াম আয়োডাইডের রিয়াকশন সেই সিমিলার রিয়াকশন, এটাও কিন্তু ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, দুটোকে মিশিয়ে দেওয়া হবে। লেড নাইট্রেটের মধ্যে পটাশিয়াম আয়োডাইড, একটা ইয়েলো প্রেসিপিটেট আসবে, লেড আয়োডাইডের একটা ইয়েলো প্রেসিপিটেট আসবে। লেড আয়োডাইড, এই যে ইয়েলো প্রেসিপিটেট পড়ছে, ইয়েলো প্রেসিপিটেট হচ্ছে লেড আয়োডাইড PbI2,
এটা প্রেসিপিটেট নিচে পড়ে যাবে। তো এই সমস্ত রিয়াকশনগুলো কিন্তু সবই ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের এক্সাম্পল। ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কিন্তু এখানে হচ্ছে। তো আমি 4 রকমের রিয়াকশন, তাদের যাবতীয় কিছু এবং রিলেটেড অ্যাক্টিভিটিগুলো সবগুলোই আমি বললাম, সবগুলো একটু বলে দিলাম। আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, কারণ অনেকে জয়েন করেনি, দুজন জয়েন করেনি, এবং পয়লা বৈশাখ আছে, সেই জন্য হয়তো জয়েন করেনি। তো আমরা এই পর্যন্ত, পরের দিনকার আমরা চলে আসবো যেটা, সেটা হচ্ছে আদার টাইপের কিছু রিয়াকশন আছে, যেরকম নিউট্রালাইজেশন রিয়াকশন, এছাড়াও আরও রিয়াকশন রয়েছে, রেডক্স রিয়াকশন, এই সমস্ত রিয়াকশন নিয়ে আমরা পরের দিনকে আলোচনা করব। এবং খুব গুরুত্বপূর্ণ দুটো ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে র্যান্সিডিটি অ্যান্ড করোশন। সেই দুটো পড়লেই আমাদের হয়ে যাবে। তো রেডক্স রিয়াকশন আমরা করবো ডিটেলে, অক্সিডেশন রিয়াকশন বা রেডক্স রিয়াকশন, এবং র্যান্সিডিটি এবং করোশন যেগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এটা পড়লেই কিন্তু এই চ্যাপ্টারটা তাহলে শেষ হবে। তারপর আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। তো সবাইকে থ্যাঙ্কস, শুভ নববর্ষ, সকলের ভালো কাটুক। আর আজকে এই পর্যন্ত থাকলো, সবাইকে গুড নাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, good night.